আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক পর্যন্ত তোমাদের পড়ানো হয়ে গেছিল। আজকে যেখান থেকে হবে সেটা হলো সাধারণভাবে ব্যবহৃত পরিবাহী ও অন্তরক সম্বন্ধে। বলছে দেখো, পরিবাহী ব্যবহারের সাধারণ উদ্দেশ্য হলো তাপ এবং তড়িৎকে উৎপত্তিস্থল থেকে প্রয়োগস্থলে সঞ্চালিত করা। ঠিক আছে, পরিবাহী কি করে? তাপ আর তড়িৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেখান থেকে সে উৎপত্তি লাভ করছে সেখান থেকে যেখানে প্রয়োগ করা হবে, সেই তাপ আর তড়িৎকে কাজে লাগানো হবে, সেখানে নিয়ে যাওয়ার কাজটা করে পরিবাহী। অপরদিকে অন্তরক কিন্তু তাপ ও তড়িতের কুপরিবাহী। এটা ব্যবহারের উদ্দেশ্য হলো তাপ ও তড়িৎকে শুধুমাত্র প্রয়োজনীয় স্থানেই সীমাবদ্ধ রাখা, যেন চারিদিকে সর্বত্র ছড়িয়ে না পড়ে। উদাহরণ হিসাবে যদি বলা যায়, যেমন রান্না করার সরঞ্জামে যেমন হাঁড়ি, কড়াই, প্যান ইত্যাদি সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়, কারণ অ্যালুমিনিয়াম হলো তাপের অত্যন্ত সুপরিবাহী। কিন্তু একই সঙ্গে প্যানকে হাত দিয়ে সরানোর সময় যাতে হাত পুড়ে না যায় তার জন্য এর সঙ্গে প্লাস্টিকের হাতল ব্যবহার করা হয়, যেটা বলা হচ্ছে প্লাস্টিকের হাতলটা এখানে অন্তরক। তড়িৎ পরিবহনের জন্য আমরা ধাতব তার ব্যবহার করি, সাধারণত তামার সংকর ধাতু, অ্যালুমিনিয়াম এবং সিলভার নির্মিত ধাতব তার এই কাজে ব্যবহৃত করা হয়। আবার তড়িৎ পরিবহনকালে তড়িৎ স্পৃষ্ট হয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবাহী তারের গায়ে অন্তরক পদার্থের আস্তরণ, সাধারণত কিসের আস্তরণ দেওয়া হয়? বেকেলাইট বা প্লাস্টিকের আস্তরণ লাগানো হয়। বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় বৈদ্যুতিক লাইন থেকে খুঁটিকে অন্তরিত করার জন্য সেরামিক, পোর্সেলিন অথবা চীনামাটির সকেট ব্যবহার করা হয়। এরপর রেলওয়ে তড়িৎ ব্যবস্থায় 25,000 ভোল্ট বৈদ্যুতিক লাইনে সেরামিক অন্তরক ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে সেরামিক অন্তরকের ছবি দিয়েছে দেখতে পাচ্ছ। বৈদ্যুতিক হিটারে তড়িৎ পরিবাহী হিসাবে উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্কযুক্ত নাইক্রোম তার ব্যবহার করা হয়। ঠিক আছে, এটি হলো নাইক্রোম তারের উপাদান, কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় আসে। নিকেল, লোহা এবং ক্রোমিয়ামের সংকর ধাতু হচ্ছে নাইক্রোম তার। এতে অন্তরক পদার্থ হিসাবে কি থাকে? ফায়ার ক্লের তৈরি কাঠামো ব্যবহার করা হয়, তার মধ্যে নাইক্রোম তারটাকে বসিয়ে দেওয়া হয়। বাড়িতে বিদ্যুৎ লাইনে ফিউজ তার হিসাবে ফিউজ তারের উপাদানটাও মাথায় রাখবে টিন আর সীসা। টিন ও সীসার সংকর ধাতুর তৈরি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্কের সরু পরিবাহী তার ব্যবহার করা হয়। উচ্চ রোধ মানে তড়িৎ প্রবাহে খুব বাধা সৃষ্টি করতে পারে, এবং নিম্ন গলনাঙ্ক মানে অত্যাধিক অল্প তাপেই এটা কি হয়ে যায়? ছিঁড়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে কি হয়? তড়িৎ প্রবাহ বন্ধ করতে পারে। অন্তরক হিসেবে এতে চীনামাটির হোল্ডার ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে উপরিলিখিত পরিবাহী এবং অন্তরক পদার্থগুলি ছাড়াও আরও অনেক পরিবাহী, যেমন লোহার সংকর ধাতু, তামা, সোনা ইত্যাদি এবং অন্যান্য অনেক অন্তরক পদার্থ আছে, যেমন কাঁচ, রাবার, কাগজ, পিভিসি ইত্যাদি বহুল ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসছি সেটা হচ্ছে উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন কিভাবে হয় একটু দেখে নাও। উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহী প্রত্যেকেরই রোধাঙ্কের পরিবর্তন ঘটে, তবে প্রত্যেকের ক্ষেত্রেই এই পরিবর্তনের প্রকৃতি কিন্তু আলাদা আলাদা। কীরকম? প্রথমে পরিবাহীর কথায় আসে। উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীরই রোধাঙ্ক বেড়ে যায়। এর কারণ হলো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ধাতু মধ্যস্থ আয়নের কম্পন বিস্তার বৃদ্ধির ফলে গতিশীল ইলেকট্রনের সঙ্গে আয়নের সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাপমাত্রা অল্প পাল্লায় অল্প তাপমাত্রাতে বা উষ্ণতার সঙ্গে রোধাঙ্ক এই নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। ঠিক আছে, যখন তাপমাত্রা কম থাকে তখন তার সঙ্গে রোধাঙ্ক এই নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। ঠিক আছে, যেই উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে পরিবাহী রোধাঙ্কও কী হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। এখানে দেখো কি লিখেছে, রো থিটা ইজ ইকুয়াল টু রো জিরো 1 প্লাস আলফা ইন্টু থিটা মাইনাস থিটা জিরো। এটা কি? আগে জানতে হবে এই রাশিগুলো কি। এখানে রো জিরো হলো একটি নির্দেশ তাপমাত্রা, থিটা জিরোতে পরিবাহী রোধাঙ্ক, এবং
আলফা হলো রোধের তাপমাত্রা গুণাঙ্ক। উষ্ণতার সঙ্গে পরিবাহী রোধাঙ্ক চিত্র এর মতো পরিবর্তিত হয়, এই চিত্রের মতো। যেমন লক্ষ্য করো, নিচেরটা কী দিয়েছে? তাপমাত্রার একক। তাপমাত্রার জন্য এক্স অক্ষ বরাবর তাপমাত্রা বুঝিয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর কাকে বুঝিয়েছে? রোধাঙ্ককে। তাপমাত্রা যত বাড়ানো হচ্ছে, 0 থেকে 50 হলে রোধাঙ্ক দেখো বাড়ছে, 50 থেকে 100 হলে রোধাঙ্ক আরও বাড়ছে। তাপমাত্রা যখন 150 কেলভিনে নিয়ে যাওয়া হয়েছে, তখন দেখো কোথায় চলে যাচ্ছে? আস্তে আস্তে রোধাঙ্কের মাত্রা বাড়তে থাকছে। তো এখানে দেখো সম্পর্কটা কি বলেছে, জেনে রাখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর একক রোধ যতখানি বৃদ্ধি হয় তাকেই বলা হয় রোধের তাপমাত্রা গুণাঙ্ক। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে θ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ যথাক্রমে R0 এবং Rθ হলে রোধের তাপমাত্রা গুণাঙ্ক কীভাবে নির্ণয় করবে? এটা আলফা, এখানে সূত্রের মধ্যে যে আলফাটা ইউজ করেছে সেই আলফা ইজুকাল টু কী হবে দেখো? Rθ মাইনাস R0 ডিভাইডেড বাই R0 θ। আলফা এর একক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি পার সেন্টিগ্রেড, ঠিক আছে? এবার আসছি আমরা অর্ধপরিবাহীর কথা। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী পদার্থের, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন এবং জার্মেনিয়াম। এদের রোধাঙ্ক অত্যন্ত দ্রুত কমে যায়। এখানে দেখো দেখিয়েছে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যাচ্ছে। আর অতি পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? অতি পরিবাহী যেটা আছে তার ক্ষেত্রে বিশেষ কিছু পদার্থ, যেমন পারদ, এর রোধাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রা, মানে কয়েক কেলভিনের মতো নিম্ন তাপমাত্রার কাছাকাছি নিচে হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয়, ঠিক আছে? অর্থাৎ এদের পরিবাহিতা হঠাৎ বেড়ে যায়। এই ধরনের পরিবাহীকে বা পদার্থকে অতি পরিবাহী বলা হয়। আবার বলি, বিশেষ কিছু পদার্থ রোধাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয়, ঠিক আছে? রোধাঙ্ক শূন্যের নিকটবর্তী হওয়া মানে কোনো বাধাই থাকছে না, তার মানে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা হঠাৎ কী হয়ে যাবে? বেড়ে যাবে। এই জন্য বলেছে এদের পরিবাহিতা হঠাৎ বৃদ্ধি পায়। এই ধরনের পদার্থকে অতি পরিবাহী বলা হয় এবং ওই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা। একে TC দ্বারা চিহ্নিত করা হয়েছে বা সূচিত করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদের রোধাঙ্ক হঠাৎ করে হ্রাস পেয়ে শূন্যের নিকটবর্তী হয়। এই যে 4.2 এর কাছে, ঠিক আছে? রোধাঙ্ক একেবারে শূন্যের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে? উষ্ণতার সঙ্গে অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন নিচে দেখা হলো। দেখো এবারে যদি রোধাঙ্ক যদি শূন্য হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? পরিবাহিতা হঠাৎ করে কি বেড়ে যাবে? রোধাঙ্ক মানে তো বাধা দেওয়াটা, তো সেটা যদি হঠাৎ কমে যায়, শূন্যের কাছাকাছি চলে যায়, তাহলে তড়িৎ প্রবাহ বা যে কোনো পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা কী হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। এটাই এখানে বলেছে। এবার কি বলছে, জেনে রাখো কিছু বিশেষ, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। চাপ, আলো এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবেও রোধের পরিবর্তন হয়। বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে কি হয়? চাপের বৃদ্ধিতে রোধ কমে যায়। যেমন বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে, বিসমাথ ধাতুকে কি বলেছে? বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে ক্ষেত্রের তীব্রতা বাড়ালে এর রোধ বেড়ে যায়। সেলেনিয়াম ধাতুর ওপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে এর রোধ কমে যায়। ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান ইত্যাদি সংকর ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে রোধ খুব কম বৃদ্ধি পায়। এই ধর্মের জন্য প্রমাণ রোধক তৈরি করতে এদের ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছো কী কী কারণ এখানে বলে দিচ্ছে। চাপ, আলো আর চৌম্বক ক্ষেত্রের ওপরও রোধ কীভাবে ডিপেন্ড করে উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা আসছে বিষয়, সেটা হচ্ছে রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়। এটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে বুঝতে হবে, এখান থেকে অনেক অঙ্কও দেয়। বলছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য অনেক সময় তড়িৎ বর্তনীতে একসঙ্গে একাধিক রোধ যুক্ত করে ব্যবহার করা হয়, একে বলা হয় রোধের সমবায়। প্রথমে বলে তুল্য রোধ জিনিসটা কি। তুল্য রোধ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যদি কোনো তড়িৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা হয় বা করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ উভয়ই অপরিবর্তিত থাকে, তবে ওই একটি মাত্র রোধকে বলা হয় সমবায়টির তুল্য রোধ। ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি দেখা যায় যে বর্তনীর মধ্যে একাধিক রোধ যুক্ত আছে, সেই একাধিক রোধকে সরিয়ে দিয়ে তাদের পরিবর্তে একটাই এমন রোধকে যুক্ত করা হচ্ছে এবং সেই রোধটা যুক্ত করার ফলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ কোনোটাই চেঞ্জ হচ্ছে না, অপরিবর্তিত থাকছে,
তখন সেই যে একাধিক রোধের পরিবর্তে যে রোধটাকে ইউজ করা হলো সেই রোধটাকেই বলা হচ্ছে তুল্য রোধ। আরও এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো রোধের সমবায় দু ধরনের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কি? কোনো তড়িৎ বর্তনীতে কতগুলি রোধক যদি এমনভাবে যুক্ত থাকে যে একটি রোধকের শেষ প্রান্ত পরের রোধকটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয়, যাতে প্রতিটি রোধকের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তবে রোধের এইরূপ সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। যদি তুমি এটা দেখো, R1 যে রোধটা আছে, এখানে 3টে রোধ আছে, তাহলে R1 রোধের শেষ প্রান্ত R2 রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত আছে, আবার R2 রোধের শেষ প্রান্ত R3 রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত আছে। এইভাবে পরপর যুক্ত করা হয়েছে এবং তড়িৎ প্রবাহ মাত্রা প্রত্যেকের মধ্যেই কিন্তু কত? I আছে। 3টে রোধক এখানে যুক্ত আছে, R1, R2, R3, আর প্রত্যেকের মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। তো বলেছে 3টি রোধক AB, BC এবং CD শ্রেণী সমবায়ে যুক্ত, যাদের রোধ যথাক্রমে R1, R2 আর R3। ধরা যাক ABCD বিন্দুগুলির বিভব প্রভেদ VA, VB, VC, VD এবং VA বড় VBর থেকে, VB বড় VCর থেকে, VC বড় VDর থেকে। প্রতিটি রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী একদম প্রথমে কি আছে? বিভব VA আর VB, তারপরে তাহলে VA মাইনাস VB ইজুকাল টু কী হবে? IR1। কারণ তোমরা ওহমের সূত্র থেকে জেনে এসেছিলে V ইজুকাল টু IR, তাহলে VA আর VBর মধ্যে বিভব প্রভেদ VA মাইনাস VB করলেই বেরোবে ইজুকাল টু I ইন্টু R। R বলতে রোধ, তো প্রথম ক্ষেত্রে রোধ কত? R1 আছে, তাই জন্য এই সূত্র লিখেছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? VB মাইনাস VC ইজুকাল টু I R2 হবে। তৃতীয় ক্ষেত্রে কি হবে? VC মাইনাস VD ইজুকাল টু I R3 হবে, তাই লেখা হয়েছে। এবার সমীকরণ 3টেকে যুক্ত করলে কি পাওয়া যায় দেখো। সমীকরণ 3টেকে যুক্ত করলে VB VB কেটে যাবে, VC VC কেটে যাবে, পড়ে থাকবে VA মাইনাস VD, মানে একদম প্রথম প্রান্ত একদম শেষ প্রান্ত। তো সেক্ষেত্রে কি পড়ে থাকবে 3টেকে যুক্ত করলে? IR, ঠিক আছে। VA মাইনাস VD ইজুকাল টু IR, এটাকে 5 নং সমীকরণ লেখা হয়েছে। তাহলে 4 ও 5 সমীকরণ দুটি থেকে পাওয়া যায়। 4 ও 5 সমীকরণ, 4 নম্বর সমীকরণ দেখো এইটা। আচ্ছা, আমি এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম, এটা আগে বলে দিই যে সমীকরণ 3টে পরপর যুক্ত করলে VA মাইনাস VD ইজুকাল টু কী হবে? প্রত্যেকের মধ্যে I আছে, আইটাকে কমন নিয়ে R1 প্লাস R2 প্লাস R3, এই 3টের যোগফলকে যদি R দ্বারা লেখা হয়, ক্যাপিটাল R দ্বারা, তাহলে কি লিখতে পারি? VA মাইনাস VD ইজুকাল টু IR। এটা 5 নং সমীকরণ। এবার 4 নং আর 5 নং সমীকরণ যেটা আছে, 4 নং আর 5 নং সমীকরণ, এই দুটোকে যদি আমরা তুলনা করি, কারণ এখানেও VA মাইনাস VD, এখানেও VA মাইনাস VD, তাহলে আমরা কি লিখতে পারি? IR ইজুকাল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তো দুই দিক দিয়ে I কেটে যাবে, এই I কেটে যাবে, তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে R ইজুকাল টু R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে। তো ন্যাচারালি এত প্রমাণ তোমাকে জানতে হবে না, তোমাকে কি পড়তে হবে? শুধু শ্রেণী সমবায় কাকে বলে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার সূত্র কি? তুল্য রোধ নির্ণয় করার সূত্র হচ্ছে যতগুলো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে তাদের যোগফল। সিম্পল। ধরো এখানে বললো তোমাকে একটা পরিবাহীর মধ্যে 3 ওহম, 4 ওহম আর 5 ওহম রোধ যুক্ত আছে, তাহলে এদের তুল্য রোধ কত? সিম্পল 3, 4 আর 5 যোগ করো, 4 আর 3 7 আর 5 12, 12 ওহম হবে অ্যান্সার। শুধু এইটুখানি জানতে হবে। এটা কীভাবে এলো এখানে এটা করে দেখিয়েছি, আর কিছুই না। ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে তোমাকে কোনো প্রমাণ এগুলো এত কিছু লিখতে দেবে না। তুমি শ্রেণী সমবায় কাকে বলে আর তুল্য রোধ বের করতে গেলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R ইজুকাল টু R1 প্লাস R2 প্লাস R3। এখানে যদি 3টের পরিবর্তে দুটো দিতে, তাহলে দুটোকে যোগ করে লিখতে। এই হলো ব্যাপার। এত প্রমাণ তোমার মানে না জানলেও চলবে। ঠিক আছে। তাহলে শ্রেণী সমবায় কিন্তু অবশ্যই করে মাথায় রাখবে তুল্য রোধের মান এই রোধগুলোর তুলনায় বেশি হয়, কারণ 3টে রোধের যোগফল যেটা তুল্য রোধ সেটা অবশ্যই প্রত্যেকটা রোধের থেকে কী হবে? বেশি হবে। ঠিক আছে। তা আর একটা জিনিস কি, শ্রেণী সমবায়ে তুল্য রোধ কী হয়? রোধাঙ্কগুলির রোধের সমষ্টির সমান, সেটা তো এখানে করেই দেখানো হলো। এরপরে আসছি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বুঝতে গেলে চিত্রটা আগে ভালো করে খেয়াল রাখো। চিত্রটার দিকে লক্ষ্য রাখো। দেখো
আগে কাকে বলে দেখো শোনো, কোনো তড়িৎ বর্তনীতে কতগুলি রোধ যদি এরূপভাবে যুক্ত থাকে যে রোধগুলির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অন্য বিন্দুতে, দেখো এখানে রোধগুলো কীভাবে যুক্ত আছে, তাদের একটা প্রান্ত একটা বিন্দুতে, তাদের তিনটে প্রান্ত দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, অপর তিনটে প্রান্ত তাদের আরেকটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে রোধের এইরূপ সমবায়কেই বলা হয় সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা রোধগুলির মান অনুযায়ী ওদের মধ্যে বিভক্ত হয়ে যায়। মানে মূল যে তড়িৎ প্রবাহ মাত্রা আই আছে, এই আইটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, I1 I2 R3তে I3তে ভাগ হয়ে যায়, যেমন রোধ সেরকম রোধ অনুযায়ী। এবার বলেছে কিন্তু প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কিন্তু সমান থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদের মান কিন্তু সেম। ওখানে যেমন বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার মান দুটোই সেম ছিল, এক্ষেত্রে কিন্তু শুধু বিভব প্রভেদের মানটা কিন্তু সেম হবে। তাহলে সুতরাং R1 R2 আর R3 তিনটি রোধ এ ও বি বিন্দুর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এ ও বি বিন্দু দ্বয় বিভব প্রভেদ ধরে নেওয়া হয়েছে, এটা VA আর এটা VB, VA গ্রেটার দ্যান VB। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা I রোধ তিনটির মধ্যে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I1 I2 I3। প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত, VA মাইনাস VB, বিভব প্রভেদ তো সেম থাকবে, তাহলে I1 ইজুকাল টু কী হবে, VA মাইনাস VB বাই R1। দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা I2 ইজুকাল টু VA মাইনাস VB বাই R2। এটা কিন্তু সূত্র কোথা থেকে এসছে, ওই V ইজুকাল টু IR থেকেই এসছে, যেখানে I ইজুকাল টু কী হয়, বা আইটাকে যদি আমি এদিকে রেখে দিই তাহলে V বাই R হয়, এই সূত্রটাই এখানে বসানো হচ্ছে, আর কিছুই না। I3 ইজুকাল টু কী হবে, VA মাইনাস VB বাই R3। তাহলে I ইজুকাল টু কি, I1 I2 I3, তিনটাকে যদি আমরা যোগ করি প্রতি ক্ষেত্রে VA মাইনাস VB কমন নিয়ে নাও, তাহলে 1/R1 1/R2 1/R3। তাহলে তুল্য রোধ R ইজুকাল টু কী হবে, I ইজুকাল টু VA মাইনাস VB বাই R। এই ক্যাপিটাল আরটা কার জায়গায় লিখেছে, এই যে এইটার জায়গায়। তাহলে 1/R ইজুকাল টু কি, 1/R1 1/R2 1/R3, ঠিক আছে। তো এই তুল্য রোধ বের করতে গেলে 1/R ইজুকাল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করতে হবে, তবেই তুল্য রোধটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটা খাতার মধ্যে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দুটো তুল্য রোধের একটু ক্যালকুলেশনগুলো করে একটু দেখাচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হবে।